আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মেধাদের মনে এখন উথাল পাথাল ঝড় চলছে। সে বুঝতে পারছে না কিভাবে নির্ণয়কে মানাবে, কিভাবে সত্যিটা বোঝাবে কিংবা আড়াল করবে। হতাশায় মূর্ছে যাচ্ছে সে। তার কারণে যদি নিবেদিতার সুখের জীবনটা তছনছ হয়ে যায়, তাহলে নিজেকে সে কোনোদিন ক্ষমা করতে পারবে না। জীবনে বেঁচে থাকতে কোনোদিনও নিবেদিতার মুখোমুখি হতে পারবে না সে। তার প্রাণের মন থেকে তার জন্য থাকা সমস্ত সম্মান শ্রদ্ধা সব এক নিমেষে শেষ হয়ে যাবে। ভেতর থেকে অনেক কিছু বলতে চাইলেও মুখ ফুটে সে একটা কথাও নির্ণয়কে বলতে পারছিল না। মনে হচ্ছিল কেউ তার কণ্ঠস্বর জোরপূর্বক চেপে ধরে রেখেছে। নিধাদের উদ্ভ্রান্ত দিশেহারা অবস্থায় তাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরল নির্ণয়। এক নিমেষেই শান্ত হয়ে গেল মেধাত। ভেতরে রয়ে বচলা কালবৈশাখী ঝড়টাও যেন হঠাৎ করেই থেমে গেল। অথচ নির্ণয় তাকে মুখে কিছুই বলেনি। একটুখানি জড়িয়ে ধরায় সবকিছু এতটা স্বাভাবিক হয়ে গেল। মেধাত নির্বাক, নিশ্চুপ ও স্তব্ধ। চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে সে। নিঃশ্বাস ঠিকমতো চলছে শুধু। তার বিস্ময়ের রেশ কাটা পর্যন্ত নির্ণয় জড়িয়ে ধরেই রাখলো। এরপর ছেড়ে দিয়ে মেধাদের দুই বাহু চাপড়ে বলল, রিল্যাক্স ব্রো। মেধার দরদর করে ঘামছিল। চোখে মুখে তার আতঙ্ক। নিজের জন্য নয়, নিবেদিতার জন্য। অথচ নির্ণয় কত সুন্দর করে হাসছে, যেন কিছুই হয়নি। তাহলে কি সে কিছু দেখেনি? মিধাত কি অযথাই ভয় পাচ্ছিল? না বলা সকল প্রশ্ন যেন নির্ণয় মিধাতের ঘোলাটে চোখেই দেখতে পাচ্ছিল। নির্ণয় আবারও মৃদু হাসল। নিজেই জবাব দিয়ে বলল, আমি দেখেছি সব, তবে সব কথা শুনিনি। শুধু শেষের কথাটা শুনেছি। তাকে নিজের করে নিন, এটাই তো বলেছিল, তাই না? তাকে বলতে নিবেদিতা বোধহয় সুবর্ণলতাকে মিন করেছে, রাইট? মিধাত তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। লম্বা শ্বাস নিয়ে বলল, তুমি ওকে ভুল বুঝো না। কাকে? নিবেদিতাকে? মিধাত দ্বিধান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। নির্ণয় বলল, নিবেদিতাকে আমি ভুল কেন বুঝবো? একটু থেমে বলল, ও আচ্ছা, ও তোমাকে জড়িয়ে ধরেছে তাই? এবার একটু শব্দ করেই হাসল নির্ণয়। মিধাতের পাশাপাশি দাঁড়ালো এবার সে। কাজ জড়িয়ে ধরে বলল, নিবেদিতাকে আমি চিনি মিধাত। আমার কিংবা আমাদের ভালোবাসা এত ঠুনকো না। যদিও আমি শুনতে পারি না তোমাকে কি কি বলেছে, তবে এতটুকু বুঝেছিও তোমাকে কেন জড়িয়ে ধরেছে। এই যে কিছুক্ষণ আগে তোমাকে আমি যে কারণে ধরলাম, তুমি অসহায় বোধ করছিলে এটা ভেবেছে আমি হয়তো নিবেদিতাকে ভুলে যাব, ওকে ছেড়ে যাব, এই বিয়ে করবো না, তাই না? তোমাকে অভয় দিতেই আমি তোমাকে জড়িয়ে ধরলাম, আশ্বস্ত করলাম যে এমন কোনো কিছু আমি করব না। দেখো ব্রো, একটা ট্রু হিউম্যান নেচার কি জানো? কমফোর্ট জোন, সিম্প্যাথি। ধরো একটা মানুষ মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ছে, ডিপ্রেশনে আছে, তাকে মুখে কিছু বলেও আশ্বস্ত করা যাচ্ছে না, একটুখানি মানসিক ভরসা দেওয়া যাচ্ছে না, তখন কি করা উচিত? তাকে জড়িয়ে ধরা। জড়িয়ে ধরার মাঝেও ফারাক আছে। আমি আমার বাবা মাকেও জড়িয়ে ধরি, নিবেদিতাকেও ধরেছি, তোমাকেও ধরেছি। এখন এই তিনটার মধ্যে অনুভূতি কি একই রকম? নিশ্চয়ই না। সুতরাং নিবেদিতা আমাকে যেমন ভালোবেসে জড়িয়ে ধরে, তোমাকে সেভাবে ধরেনি। তোমার খারাপ সময়টা ও অনুভূতিকে সম্মান এবং সমবেদনা জানিয়ে একটুখানি ভরসা দিতেই হয়েছে। তাহলে ওকে আমি কেন ভুল বুঝবো বলো তো? আমি ওকে চিনি, আবার তোমাকেও চিনি। হয়তো নিবেদিতার থেকে কমই চিনি তোমাকে, তবে আজকের ঘটনার পর থেকে এইটুকু তো আমি শিওর যে নিবেদিতার কাছে তুমি অন্যরকম সম্মানজনক একজন ব্যক্তি। কারণ আমার নিবেদিতাকে আমি এতটুকু চিনি যে সে সমবেদনা জানাতে যাকে যাকে জড়িয়ে ধরবে না। ব্রুর হাতে অনেক অপশন ছিল, ওয়ে ছিল আমার থেকে বেটার কাউকে চুজ করার, কিন্তু করেনি। আমার খারাপ সময়ে যে মেয়ে আমার ছেড়ে যায়নি, সেই মেয়ে এত দূর অব্দি এসে আমাকে চিট করবে, এটা তো আমাকে কেউ মরতে মরতে বললেও আমি বিশ্বাস করবো না। মিধাতকে খাটের ওপর বসালো নির্ণয়। পড়ার টেবিলের ওপর থেকে নয়নের পানির বোতলটা নিয়ে এগিয়ে দিল। মিধাত বিনা বাক্য ব্যয়ে পানি পান করলো। নির্ণয় এরপর ওর পাশে বসলো। বলল, তুমি যে নিবেদিতাকে ভালোবাসো এটা কিন্তু আমি জানি। মিধাত বিস্ময় নিয়ে তাকালো। নির্ণয় মৃদু হেসে বলল, আমাকে কেউ বলেনি। নিবেদিতা কিংবা সুবর্ণলতা কেউই না। তুমি যেমন একটা ছেলে, আমিও তেমন একজন ছেলে। একজন ছেলে হয়ে আরেকজন ছেলের মানসিকতা, চোখের ভাষা চিনতে আমার অসুবিধা হয়নি। তোমার চোখই বলে দিত তুমি নিবেদিতাকে ভালোবাসো। তুমি যে সেদিন আমাকে ছাদে বলে মিথ্যা বলেছিলে, সেটাও আমি সেদিনই ধরে ফেলেছিলাম, কিন্তু কিছু বলিনি। কারণ আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তুমি চাও না এই বিষয়টা আমি কিংবা নিবেদিতা কেউ জানি, এবং এটা তুমি নিবেদিতার ভালোর জন্যই চাওনি, এটাও জানি। আমি যাতে এই বিষয়ে আর কোনো কনফিউশন না রাখি, এই জন্য তুমি আরও একটা মিথ্যা কথা বলেছ। তুমি সুবর্ণলতাকে ভালোবাসো, অথচ তোমার চোখে ওর জন্য কোনো অনুভূতি আমি দেখিনি কখনো।
তোর চোখ সর্বদা নিবেদিতাকে খুঁজত, তোমার মন সর্বদা ব্যাকুল থাকতো ওর জন্য। আর সবচেয়ে বড় প্রমাণ কি জানো? তোমার সম্বোধন প্রাণ। তোমার এই ডাকে যে কতটা মায়া ভালোবাসা জড়িয়ে আছে এটা বোঝার জন্য আলাদা কাউকে ব্রেন খাটানোর প্রয়োজন নেই। নিবেদিতাকে ভালোবাসি তো, তাই প্রথম একটু হিংসেই হতো, ভয়ও হতো ওকে হারানোর। পরে একা একা অনেক ভেবেছি আমার আসলে হিংসা বা ভয় দুটোই অনর্থক। তোমাকে হিংসা করার কোনো কারণ ছিল না, কারণ তুমি নিবেদিতার এত বড় শুভাকাঙ্ক্ষী যে এতটা ভালোবেসেও কখনো স্বীকার করনি, মনের ভেতর রেখে দিয়েছ। এমনকি নিবেদিতা আমাকে ভালোবাসাটা জানার পর নিজেই দূরে সরে গেছো। তখন তোমাকে হিংসা করার বদলে একটা সম্মান বেড়ে গেছে। আর নিবেদিতাকে হারানোর ভয় কেটেছে এটা জেনে যে পুরো দুনিয়া আমার বিপক্ষে চলে গেলেও আমার নিবেদিতা কখনো আমাকে ছেড়ে যাবে না। মিতাদ অবাক হয়ে দেখছে নির্ণয়কে। সব জেনেও নির্ণয় কতটা অজানার ভান ধরে থাকতো। প্রতিটা কথায় মিশে আছে নিবেদিতার প্রতি তার ভালোবাসা ও সম্মান। সত্যি নিবেদিতা ভুল কাউকে ভালোবাসেনি, সঠিক মানুষটাকে সে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। বুকের ওপর থেকে ভারী পাহাড়টা নেমে গেল মুহূর্তে। আতঙ্কিত চোখ মুখে ভেসে উঠল হাসির ঝিলিক। আনন্দিত হয়ে সে জড়িয়ে ধরল নির্ণয়কে। নির্ণয় তাকে জড়িয়ে ধরল। মিতাদ বলল, বলতে বাধ্য হচ্ছি যে তোমরা মেড ফর ইচ আদার। আল্লাহ তোমাদের একজনকে আরেকজনের জন্য সৃষ্টি করেছেন। নিবেদিতার জীবনে তোমার চেয়ে পারফেক্ট কেউ আর কখনো হতেই পারে না ব্রো। নির্ণয় মিতাদের পিঠ চাপড়ে বলল, আমি জানি তোমার কথা কোনো ছল নেই, কিন্তু মনে কষ্ট আছে, থাকবে স্বাভাবিক। তবু বলবো ভাই, জীবনটাকে সুযোগ দাও প্লিজ, নতুন করে বাঁচতে শেখো। হাসি খুশি মিধাতকে দেখতে চাই আমরা। মিধাত নির্ণয়কে আশ্বস্ত করে বলল, ইনশাল্লাহ আমার ভাই। এবার তাহলে বউটাকে সারপ্রাইজ দিতে চাই, কি বলো? শিওর শিওর। দরজার আড়াল থেকে সুবর্ণলতা তুবা ওদের দুজনের সব কথা শুনছিল। শেষ কথাটা শুনেই দৌড়ে দুজনে নিবেদিতার রুমে ঢুকে গেল। সুবর্ণলতা এসব আগে থেকেই জানত বিধায় তার এসব কথা হজম করতে কষ্ট হচ্ছে না। তবে তুবা সম্পূর্ণ ভেবাচাকা খেয়ে গেছে। সে অবিশ্বাসী কণ্ঠে সুবর্ণলতাকে বলল, এসব সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। সুবর্ণলতা দীর্ঘশ্বাস নিয়ে বলল, হ্যাঁ সত্যি। এসব কথা আবার নিবেদিতাকে জিজ্ঞেস করো না এখন, এমনকি নির্ণয় ভাইয়া কিংবা মিধাতকেও না। বিয়েটা আগে সুন্দর মতো হয়ে যাক। তুবার অবাক হওয়া হয়তো আরো বাকি ছিল। বিস্মিত হয়ে বলল, এর মানে কি? আপনি এসব জানতেন আগে থেকেই? হ্যাঁ। ও মাই গড, একমাত্র আমিই কিছু জানতাম না। বাদ দাও তুবা, এসব কথা জানা না জানায় কি আসে যায় বলো। বরং এইমাত্র যা শুনলে সব আবার ভুলে যাও। ধরে নাও আগের মতোই তুমি কিছু জানো না। তুবা মাথা নাড়িয়ে বলল, সেটাই। হঠাৎ বাইরে থেকে সবার একটে চিৎকার শুনে দুজনেই চমকে উঠল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সবাই নির্ণয়কে ঘিরে দাঁড়িয়েছে। নিবেদিতা মুখে হাত দিয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছে নির্ণয়ের দিকে। সবাই তাহলে নির্ণয়কে দেখে অবাক হয়ে চিৎকার করছে। তুবা তড়িঘড়ি করে পড়ে উঠল, এই আপু চলেন চলেন, এত সুন্দর মুহূর্ত নষ্ট করা চলবে না, চলেন। সুবর্ণলতার হাত ধরে দৌড়ে দুজনে বাইরে গেল। নির্ণয়কে নিবেদিতার কাছে যেতে দিচ্ছে না কাজিনরা, তারা টাকা চাচ্ছে। মেধাত নির্ণয়ের বন্ধুরা তখন নির্ণয়ের পক্ষ নিয়ে বলল, এখন কিসের টাকা? টাকার দরকার কষাকষি আগামীকাল হবে। হাতে শরবত মিষ্টি নিয়ে গেট ধরবেন, তখন টাকা দেব। এখন পথ ছাড়েন সবাই। তুবা এসে তখন উপস্থিত হলো। যারা পথ আটকে ধরেছে ওদের পক্ষ নিয়ে বলল, আগামীকালের চিন্তা আগামীকাল করা যাবে, আজকের হিসাব আজকে হবে। এখানে তো ওরা হিসাব করতে আসেনি, এসেছে সারপ্রাইজ দিতে। খুবই ভালো কথা। নিবেদিতার সাথে আমরা সারপ্রাইজড হয়েছি, এখন শ্যালক শালিকা হিসেবে তো আমরা দুলাভাইয়ের কাছে কিছু আবদার করতেই পারি, তাই না? নির্ণয়ের এক বন্ধু তখন বলল, কি নিষ্ঠুর! তোমরা তো নির্ণয়েরও ভাই বোন হও, এমন স্বৈরাচারী আচরণ করছো কিভাবে? তুবা ভেঙচি কাটল। নির্ণয় বন্ধুদের নামিয়ে নিবেদিতার দিকে তাকিয়ে বলল, নিবেদিতার কাছে যদি স্বৈরাচারীদের পতন ঘটাতে হয় তাতেও আমার আপত্তি নাই, ওদের আর্জি মঞ্জুর করো। সকল কিছুর বিনিময় হলেও আমার নিবেদিতাকে চাই। নির্ণয়ের এই কথায় চারপাশ হাততালিতে মুখরিত হয়ে উঠল। কয়েকজন শিষ্য বাজালো। নিবেদিতা লজ্জায় দুহাতে মুখ লুকাচ্ছে তখন। মেরুন রঙের চুড়িগুলো নিবেদিতার দুহাতে ছলমল করছে। সে এক দৃষ্টিতে চুড়ি দেখছে। মনে অবশ্য অন্যরকম চিন্তাভাবনার উদয় হয়েছে। আজ তার বিয়ে। বউ সেজে আয়নার সামনে বসে আছে। নিজেকে দেখে এত লজ্জা লাগছে যে আয়নায় তার তাকাতে পারছে না। আসলে সে নিজেকে লজ্জা পাচ্ছে বললেও কথাটা সম্পূর্ণ সঠিক হবে না। লজ্জা পাচ্ছে নির্ণয়ের কথা ভেবে। আয়নাতে নিজেকে দেখলেই মনে পড়ছে আজ তার বিয়ে। আজ থেকে দুজনে একসাথে থাকবে। একসাথে থাকার প্রসঙ্গ মাথায় আসলেই
লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে সে। এসব দুষ্ট চিন্তা মাথায় আসারও একটা কারণ আছে। কারণটা হলো তুবা নিবেদিতার বউ সাজা শেষ হওয়ার পরই কতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেছিল, আজকে রাতে তো ভাইয়া তোর ঘুম হারাম করে দেবে, ঘুমাতেও দেবে কিনা সন্দেহ। নিবেদিতা চোখ পাকিয়ে রাগ দেখালেও মনের ভেতর অদৃশ্য একটা শিহরণ বয়ে গিয়েছিল। সেই সাথে সৃষ্টি হয়েছিল নাম না জানা এক ভয়, কাছে আসার ভয়। অথচ এই দিনটার জন্যই দুজনে মিলে কতগুলো খারাপ দিন পার করেছে, অপেক্ষা করেছে। নিবেদিতা। ডাক শুনে নিবেদিতা মুখ তুলে আয়নায় তাকালো। তার পেছনে সুবর্ণলতা দাঁড়িয়েছে। তার পরনে নীল রঙের একটা শাড়ি, দেখতে বেশ মিষ্টি লাগছে। নিবেদিতা হেসে বলল, হ্যাঁ আপু বলেন। তোমাকে বেশ সুন্দর লাগছে। পেছনে দাঁড়িয়ে নিবেদিতার দোকানে হাত রেখে বলল সুবর্ণলতা। নিবেদিতার হাসি প্রশস্ত হলো, বলল, থ্যাংক ইউ আপু। সুবর্ণলতা এবার নিবেদিতার পাশে এসে দাঁড়ালো। নিবেদিতার এক হাত নিজের হাতের মুঠোতে নিয়ে বলল, তোমার কি আমার প্রতি কোনো রাগ ক্ষোভ আছে? নিবেদিতা বিস্মিত হয়ে বলল, না তো, কেন? আপনার উপর আমি রাগ করব কেন? কারণ তো আছেই। দেখো নিবেদিতা, ইচ্ছেতে হোক বা অনিচ্ছায় আমি অনেক সময়ই তোমাকে নিয়ে জেলাস হতাম। আমি যদি ভুল না হই তাহলে তুমিও এটা বুঝতে। অথচ এরপরও তোমার চোখে কখনো আমার জন্য রাগ কিংবা ঘৃণা দেখিনি। দেখা হলে সবসময় হেসেই কথা বলো, সম্মান করো। তোমাকে যত দেখেছি তত উপলব্ধি করতে পেরেছি যে কেন নিলয় ভাইয়া এবং মৃধাত তোমাকে এতটা ভালোবাসে। তোমার তুলনা তুমি নিজেই নিবেদিতা। পৃথিবীর কোনো ঈর্ষাই তোমার ধারের কাছে খুব বেশি সময় টিকতে পারবে না, কারণ তুমি এমন একটি মায়াবতী মেয়ে। আমার আগের ব্যবহারের জন্য আমি সরি, মন থেকেই মাপ চাইছি। যদি আপুর কোনো রাগ থাকে তাহলে মাফ করে দিও। নতুন জীবনে সদা সুখী হও এই দোয়া করি। তোমার সুন্দর ও মিষ্টি হাসিটা সারা জীবন জিয়ে থাকুক। কথা শেষ করে সুবর্ণলতা নিবেদিতার কপালে আদুরে চুমু খেলো। সঙ্গে সঙ্গে চোখ ছলছল করে উঠল নিবেদিতার। এই মুহূর্তে তার মনে হচ্ছে সুবর্ণলতা দূরের কেউ নেই, সেও তার পরিবারের একজন সদস্য। পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্ট যেমন মনের গহীনে প্রবল ব্যথার সৃষ্টি করছিল, আজ কয়েকদিন ধরেই ঠিক একই রকম ব্যথা অনুভব করছে সে সুবর্ণলতার জন্য। নিবেদিতা সুবর্ণলতার এক হাত ধরে ক্রন্দনরত কণ্ঠে বলল, আপনার উপর আমার কোনো রাগ ক্ষোভ কোনোটাই নেই আপু, আগেও কখনো ছিল না। দরজার আড়াল থেকে আজকের অন্যতম সুন্দর দৃশ্যটি দেখে প্রাণ ভরে শ্বাস নিল মিঠাত। সে এসেছিল নিবেদিতাকে রেডি থাকতে বলার জন্য। নির্ণয় চলে এসেছে। সবাই সেখানে গেট ধরাধরি করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই নিবেদিতাকে নিতে আসবে, কিন্তু সে নিজেই এসে যে এত সুন্দর একটা দৃশ্য দেখবে ভাবেনি। বুক ভরে শ্বাস নিয়ে সে দরজায় নক করলো। নিবেদিতা ও সুবর্ণলতা দুজনেই তাকালো দরজার দিকে। এতক্ষণ মিঠাত নিবেদিতার মুখ দেখতে পায়নি। পেছনে ঘোরার পর নিবেদিতাকে বধূর সাজে দেখে বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। সে এক পা করে আগাচ্ছে আর ব্যথা ক্রমশ ততই বাড়ছে। নিবেদিতা আজ থেকে সম্পূর্ণভাবে অন্য কারো হয়ে যাবে। এই ব্যথা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হঠাৎ করে নির্ণয়কে তার এত হিংসা হচ্ছে নির্ণয়ের ভাগ্য নিয়ে। নির্ণয় অবশ্যই ভাগ্যবান, কারণ সে নিবেদিতার ভালোবাসা পেয়েছে, নিবেদিতাকেও পাচ্ছে। তাহলে কেন তাকে নিয়ে হিংসা হবে না? যদিও নিবেদিতা কখনোই তার ছিল না, তবু এই নিষ্ঠুর সত্যিটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। বুকের ব্যথা লুকিয়ে নিজেকে স্থির ও স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। ঠোঁটে সেই চিরপরিচিত হাসি, অথচ কতটা কষ্ট সে এই হাসির আড়ালে লুকিয়ে রেখেছে এই কথা একমাত্র সেই জানে। সুবর্ণলতা ব্যথিত চোখে মেধাদের দিকে তাকিয়ে আছে। ছেলেটা এত বোকা, যতই কষ্ট লুকানোর চেষ্টা করুক লাভ তো কিছু হচ্ছে না। সুবর্ণলতা স্পষ্টভাবেই তো সব বুঝতে পারছে, নিবেদিতাও নিশ্চয়ই পারছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুবর্ণলতা মেধাদের উদ্দেশ্যে বলল, বাচ্চাদের টাকা আদায় করা শেষ? মেধাত সদ্বিত ফিরে পেয়ে দ্রুত বলল, হ্যাঁ কি? ও হ্যাঁ, নিবেদিতাকে নিতে আসবে একটু পর। আচ্ছা ঠিক আছে, ওকে রেডি থাকবেন, আমি যাচ্ছি। মিধাত দ্রুত প্রস্থান করলে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল নিবেদিতা। সে সবই বোঝে, তবু অবুঝের মতো থাকে। সে মনে মনে দোয়া করে মিধাতের জন্য। মিধাতের একটা সুন্দর জীবন সে আল্লাহর কাছে কামনা করে। কিছুক্ষণ পর মেয়েদের একটা দল হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকলো। হই হুল্লোড়ে মুহূর্তেই নীরবতাকে উড়িয়ে দিয়ে ঘরটাকে মুখরিত করে তুলল। সবাই মিলে নিবেদিতাকে নিয়ে গেল স্টেজে। নিবেদিতাকে দেখেই বুকে হাত রেখে দাঁড়িয়ে পড়ল নির্ণয়। পড়ে যাওয়ার ভনিতা করেও ফেলল সে। নিবেদিতা লজ্জা পেল, সবাই মিলে হেসে উঠল। সেই সাথে সবার হাততালি শেষ বাজানো তো ছিলই। নিবেদিতা নির্ণয়ের পাশে বসার পর নির্ণয় আর চোখে বারবার দেখছে নিবেদিতাকে। তবু সেটা খেয়াল করে বলল, আরে ভাইয়া, এত উতলা হলে হয়? এই তো আর অল্প কিছু সময়, তারপর মন ভরে দেখবেন। নির্ণয় লজ্জা পেলেও লজ্জা ঢাকতে মেকি রাগ দেখিয়ে বলল, মায়ের খাবা। তোবা হেসে ভেঙচি কাটল। নির্ণয় দৃষ্টি সামনে রেখেই ফিসফিস করে বলল, তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো?
নিবেদিতা বিস্মিত হয়ে শুধালো। কেন? কেন মানে? এমন প্রাণঘাতী সাজ নিয়ে কেউ আসে? খুব বেশি বাজে লাগছে? খুব বেশি সুন্দর লাগছে। নিবেদিতা লাজুক হাসল। নির্ণয় বলল, নিজেকে অনেক সুখী মনে হচ্ছে কেন? তোমাকে নিজের করে পাওয়ার আনন্দে। ভালো লাগায় মন ছেয়ে গেল নিবেদিতার। সে জবাবে মুচকি হাসল। ভালোবাসার দৃষ্টিতে একবার তাকালো নির্ণয়ের দিকে। চোখে চোখ পড়তে আবার লজ্জায় ফিরিয়ে নিল দৃষ্টি। দূর থেকে দুজনকে দেখছে মিধাত। কি সুন্দর লাগছে। বুক ভরে ভারী দীর্ঘশ্বাস নিলেও সে মন থেকেই দুজনের জন্য দোয়া করে, সারা জীবন যেন একসাথেই থাকতে পারে, ভালো থাকতে পারে, এই দোয়া করে সে। বিয়ে পড়ানোর সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। কবুল বলার পর নির্ণয় কেঁদে ফেলল, আনন্দের কান্না। উপস্থিত সবাই অবাক এই ঘটনায়। বিদায় তো নিবেদিতা নেবে, তাহলে নির্ণয় কেন কাছে? পরক্ষণে কারোরই বুঝতে বেগ পেতে হলো না যে নিবেদিতাকে নিজের করে পাওয়ার আনন্দে সে কেঁদে ফেলেছে। এখন থেকে আর দুজনকে দূরে দূরে থাকতে হবে না, হারানোর ভয় পেতে হবে না। এখন থেকে সে এই মুখ দর্শন করে ঘুমাবে, আবার সকালে এই মুখটা দেখেই ঘুম থেকে উঠবে। সকল বাধা প্রতিকূলতা পেরিয়ে নিবেদিতা আজ থেকে সারা জীবনের জন্য তার জীবন সঙ্গী, তার বউ। নয়ন নির্ণয়কে জড়িয়ে ধরল। সে নির্ণয়কে খুব ভালো করেই চেনে। আজ তার বোনের জন্য এত ভালোবাসার সম্মুখে দেখে তার ভালো লাগা কয়েক গুণ বেড়ে গেছে। সে একটা ছেলে হয়ে আরেকটা ছেলের অনুভূতি চেনে, বোঝে, জানে। খুব সহজে ছেলেরা কাঁদে না, তাও আবার এত মানুষের সামনে। তার বোনটা যে খুব ভাগ্য করেই নির্ণয়কে স্বামী হিসেবে পেয়েছে, এটা অস্বীকার করার মতো উপায় নেই। নিবেদিতা তার জীবনের জন্য সঠিক মানুষটাকেই বেছে নিয়েছে। বিয়ে পড়ানো শেষে মিধাত নির্ণয়কে জড়িয়ে ধরে বলল, কংগ্রেচুলেশনস ব্রো। থ্যাঙ্কস ইয়ার। সারা জীবন সুখে থাকো দুজনে, ভালো থাকো, একসাথে থাকো, দোয়া করি। বাট গিফট কোথায়? মিধাত হেসে বলল। আমি গরিব মিসকিন ব্রো। নির্ণয় শব্দ করে হেসে ফেলল। মিধাতের কাঁধে হাত রেখে বলল, তোমার স্বচ্ছ মনের দোয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় গিফট। অন্য কোনো গিফটের প্রয়োজনও নেই। মিধাত মৃদু হাসল, মনে মনে বলল, আমার প্রাণটাকেই তো তোমায় দিয়ে দিলাম, এর চেয়ে বড় গিফট আমার থেকে কি চাও তুমি? নিবেদিতাকে গ্রাম থেকে সরাসরি ঢাকায় নির্ণয়ের বাড়িতে নিয়ে আসা হয়েছে। প্রতিমধ্যে অনেকবার কেঁদে বুক ভাসিয়েছে নিবেদিতা। ওকে সামলাতে বেশ বেগ পেতে হয়েছিল নির্ণয়কে। এখন নিবেদিতা বসে আছে ফুল দিয়ে সাজানো খাটে, গায়ে একটা সুতির শাড়ি। এখানে এসে ভারী লেহেঙ্গা গয়না খুলে ফ্রেশ হয়ে নিয়েছে। নতুন বউ বলে শাড়ি পরেছে, নয়তো সবসময়ের মতো হয়তো আজও প্লাজো টি শার্ট পরে ফেলতো। জার্নিও ক্লান্তিতে ঘুমে চোখ জোড়া বুঝে আসছে নিবেদিতার। অনেকক্ষণ অপেক্ষা করে নিবেদিতা গুটিসুটি মেরে শুয়ে পড়ল। নির্ণয় এলো আরও 10 মিনিট পর। নিবেদিতাকে ঘুমিয়ে পড়তে দেখে বেশ অবাক হলো সে, একটু অভিমানও হলো বটে। তাকে রেখে একাই ঘুমিয়ে পড়ল। তার সাথে রীতিমতো অবিচার করছে মেয়েটা। সে কি করবে বুঝতে না পেরে রুমের ভেতর পায়চারি করতে লাগলো। হঠাৎ করে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা লেগে পারফিউমের বোতলটা মেঝেতে পড়ে গেল। নির্ণয় চেষ্টা করে ধরতে পারল না। ঝনঝন শব্দে চোখ কুচকে বন্ধ করে ফেলল সে। শব্দ শুনে নিবেদিতা হন্তদন্ত হয়ে উঠে বসলো। সামনে তাকিয়ে দেখলো নির্ণয় মুখটা অপরাধীর মতো করে দাঁড়িয়ে আছে। সে পারফিউমের বোতলটা তুলে মুখ ভার করে বলল, সরি। সরি কেন? তোমার ঘুম ভাঙানোর জন্য ইচ্ছা করে বলিনি। সামান্য কারণে সরি বলতে হয় নাকি? সামান্য কারণ কেন হবে? তোমার কাছে তো ঘুম সামান্য না, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই জন্যই তো ঘুমিয়ে পড়েছিলে। আমার জন্য একটু অপেক্ষাও করলে না? আসলে চোখটা লেগে গেছিল, আপনি তো লেট করলেন। আচ্ছা, আবার সরি। এতবার সরি বলতে হবে না। তাহলে কি করব? নিবেদিতা থতমত খেয়ে চুপ হয়ে গেল। সে কি করবে? নিবেদিতা বলবে কি করে? নিবেদিতা ক্ষীণস্বরে বলল, কিছু না, ঘুমাতে আসেন। নির্ণয় আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনই ঘুমিয়ে যাবে? নিবেদিতা দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখলো রাত 1:25 বাজে। সে বলল, রাত তো অনেক হলো। ও। নির্ণয় মন খারাপ করে লাইট নিভিয়ে বিছানায় গেল। ডিম লাইট চোখ সয়ে এলে নিবেদিতাকে স্পষ্টই দেখতে পাচ্ছিল সে। এখন এত বেশি আবেদনময়ী লাগছে মেয়েটাকে, লাগুক। নিজ থেকে সে ধরা দেবে না, প্রয়োজনে নিজেকে কন্ট্রোল করবে। তার রাগেরটা একটা দাম আছে নাকি? গাড়িতে বসে যেভাবে হাপুস নয়নে কাঁদছিল, মনে হচ্ছিল যেন তাকে কোনো জল্লাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ভালোবাসেই তো বিয়ে করলি মেয়ে, এত কান্নাকাটির কি আছে? ওই ঘটনা তো বাদই দিল নির্ণয়। এখন আবার সে আসার আগেই ঘুমিয়ে পড়েছে, আবার বলতেছে এখনই নাকি ঘুমাবে। এটা কোনো কথা? একটু গল্প গুজবও কি করবে না দুজনে? দুজনে দুদিকে মুখ করে শুয়ে আছে, যেন কেউই কাউকে চেনে না। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তো মানুষ মনে হয় এতটা দূরত্ব রেখে শোয় না।
অথচ এরা নিবেদিতার বুক দুরু দুরু কাঁপছে। অজান একটা ভয় কাজ করছে মনের ভেতর। এতক্ষণ ঘুমে ঢুলে পড়ে গেল, এখন কোনো ঘুমই আসছে না তার। কি অদ্ভুত। নির্ণয় আকাশমুখী হয়ে শুয়ে করুণ সুরে বলে উঠল। মানুষ এতটা নিষ্ঠুর কি করে হয়? নিবেদিতা এবার নির্ণয়ের দিকে ফিরে শুয়ে জিজ্ঞেস করলো, কার কথা বলছেন? অবশ্যই তোমার কথা। আমি কি করেছি? কি করোনি তুমি? কিছুই করিনি। ঠিক আছে। নিবেদিতা কয়েক সেকেন্ড মন থেকে জিজ্ঞেস করলো, আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি রাগ করেছি কিনা এটা আবার আমাকে জিজ্ঞেস করছে। বোঝো না তুমি? নিবেদিতার রাগের কারণ বুঝতে না পেরে অসহায় বোধ করছে। চুপ করে আছে সে। নির্ণয় নিজেকে ধরে রাখতে পারল না। নিজেকে উন্মাদনাকে সংবরণ করা কঠিন হয়ে পড়ল তার জন্য। হঠাৎ করে সে ঝুঁকে শুলো নিবেদিতার উপর। ঘটনার আকস্মিকতায় চমকে গেল নিবেদিতা। তার হাত পা থরথর করে কাঁপছে, বুক কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এতটা ঘনিষ্ঠভাবে দুজনের কাছে আসা এটাই তো প্রথম। নির্ণয় এক হাত নিবেদিতার উন্মুক্ত কোমরে রাখতে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল নিবেদিতার। সর্বাঙ্গ কেঁপে উঠল তার। আর এক হাতে নির্ণয় নিবেদিতার গালে রেখে বলল, সব আমাকে বলে দিতে হবে? এত অবুঝ কেন তুমি? নিবেদিতা জবাব দিতে পারল না। জবাব দেওয়ার মতো অবস্থায় নেই সে। জমে অদৃশ্য বরফ হয়ে গেছে সে। নির্ণয় এক দৃষ্টিতে নিবেদিতার মুখের দিকে তাকিয়ে থাকলে নিবেদিতা নিজের দৃষ্টি সরিয়ে নিল। ওই গভীর দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে রাখার মতো সাহস নেই তার। সে এখন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নির্ণয় একটু একটু করে তার ঠোঁট নিবেদিতার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভয়ে যেন ক্রমশ গ্রাস করে নিচ্ছিল নিবেদিতাকে। ভয়ের ডেফিনেশন তার জানা নেই, তবে এতটুকু সে বুঝতে পারছে এই ভয় সম্পূর্ণ আলাদা, অন্যরকম। নির্ণয় চুমে খেতে গিয়েও আবার সরিয়ে নিল নিজের ওষ্ঠদ্বয়। মৃদু স্বরে জিজ্ঞেস করল, আরে রেডি বেব? নিবেদিতা কয়েক সেকেন্ড নীরব থেকে সম্মতিসূচক মাথা দোলালো। নির্ণয় মুচকি হেসে আলতো করে চুমু খেল নিবেদিতার ঠোঁটে। এরপর মুখ ডোবালো ঘাড়ে, গলায়, বুকে। নির্ণয়ের প্রতিটা স্পর্শ নিবেদিতাকে নতুন এক অনুভূতির সাথে পরিচয় করে দিচ্ছিল। সে হাত সরাতে গেলে নির্ণয় হাত চেপে ধরল। নিবেদিতার হাতের আঙুলের মাঝে আঙুল ঢুকিয়ে শক্ত করে হাতটা চেপে ধরল নির্ণয়। শিহরণে কাঁপান্বিত হাতের সাথে লেগে বেডসাইড টেবিলের ওপর থেকে কাচের গ্লাসটি মেঝেতে পড়ে ভেঙে গেল। সেদিকে এই দুজন মানবীর কোনো ভ্রুক্ষেপ নেই। তারা তাদের উন্মাদ করা ভালোবাসা নিয়ে ব্যস্ত। এক অন্যরকম অনুভূতির জগতে বিচরণ করছে প্রেম পেয়াসু দুজনে। নির্ণয়দের বাড়িতে আজ সবার দাওয়াত। মিধাদেরও অনেক অনুরোধ করা হয়েছে আসার জন্য। আজ রাতের ফ্লাইটে ওরা লন্ডন চলে যাবে, তাই সকালে রওনা দিয়েছে গ্রাম থেকে। নির্ণয়দের বাড়ি থেকে সোজা চলে যাবে এয়ারপোর্টে। সকাল থেকে বিউটি বেগমের সাথে মিলেমিশে কাজ করছে নিবেদিতা। একটু আগেই বিউটি বেগম তাকে গোসল করে তৈরি হয়ে নিতে বলেছেন। নিবেদিতা গোসল সেরে সাদা রঙের একটা জামা পরেছে। আয়নার সামনে সে চুল ছাড়ার সময় নির্ণয় এসে পেছন থেকে জড়িয়ে ধরল, গালে চুমু খেয়ে বলল, আমার শুভ্রপুরী। নিবেদিতা মুচকি হাসল। নির্ণয় বলল, শুধু হাসলে তো হবে না। পাগল নাকি? ছাড়েন তো। নিজেকে ছাড়িয়ে নিল নিবেদিতা। নির্ণয় জেদ ধরে বলল, বাচ্চা নাকি? বিউটি বেগমের ডাক শুনে নিবেদিতা তৎক্ষণাৎ রুম থেকে বের হওয়ার জন্য দৌড় দিল। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আবার পেছনে তাকালো। মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে নির্ণয়। হেসে ফেলল নিবেদিতা। নির্ণয়ের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, আপনি একটা পাগল। হ্যাঁ, শুধু তোমার জন্যই। গ্রাম থেকে সবার আসতে আসতে 11টা বেজে গেছে। নিবেদিতা সবাইকে আগে হালকা নাস্তা দিল। বিউটি বেগম নির্ণয় সবার সাথে বসে গল্প গুজব করছে। নিবেদিতা এখানেই জানতে পারল যে আজকে মেধাটা চলে যাবে। সে কিছু বলল না। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সবাই রেস্ট দিচ্ছিল। নিবেদিতা টেবিল গোছাচ্ছে। মেধা তখন মৌটুসিকে নিয়ে নিবেদিতার কাছে আসে। তার হাতের র্যাপিং কাগজে মোড়ানো একটা প্যাকেট। প্যাকেটে মেধাত নিবেদিতার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার আর নির্ণয়ের জন্য সামান্য গিফট। কি আছে এখানে? জিজ্ঞেস করলো নিবেদিতা। পরে খুলে দেখে নিও। মৌটুসিকে নিয়ে চলে যাওয়ার সময় আবার থেমে গেল। মৌটুসিকে পাঠিয়ে দিয়ে পিছু ফিরে মেধার ডাকলো। রান। নিবেদিতা এই প্রথম এই ডাকে সাড়া নিয়ে বলল, তোমার সেই অনুরোধ আমি পুরোপুরি রাখতে পারবো কিনা আমি জানি না। আসলে কি বলো তো, মনের ওপর তো কারো জোর চলে না। আজ একজনকে ভালোবাসলাম, কাল আবার আরেকজনকে ভালোবাসলাম, এমনটা তো হয় না বলো। আমি বলছি না যে জীবনে দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসা যায় না, অবশ্যই যায়। এর জন্য প্রয়োজন সময়। আমার এখন সময় দরকার। তবে আমি তোমাকে এতটুকু সিউরিটি দিতে পারি, আমি সুবর্ণলতাকে নিয়ে ভাববো। তোমার পছন্দের মূল্য আছে আমার কাছে। যেদিন আমার মনে হবে যে আমি সুবর্ণলতাকে ভালোবাসতে শুরু করেছি কিংবা ভালোবাসতে পেরেছি এবং তাকে বিয়ে করতে পারবো, তার সাথে সংসার করতে পারবো, সেদিন এই কথাটা সুবর্ণলতাকে বলার আগে আমি তোমাকেই বলবো। নিবেদিতা কোনো কথা জবাব দিল না। মিধাত নিজেই বলল, তোমাকে মিস করবো প্রাণ, ভালো থেকো।
মিধাত চলে যাওয়ার পর দীর্ঘশ্বাস ছাড়ল নিবেদিতা। চেয়ারের ওপর প্যাকেট রেখে টেবিল গুছিয়ে নিল আগে। সব কাজ শেষ করে প্যাকেট রুমে রেখে এসে সবার সাথে ড্রয়িং রুমে বসলো। সন্ধ্যার নাস্তা করে মিধাত ও তার পরিবার এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হলো। ওদের এগিয়ে দিতে সাথে নয়ন আর নির্ণয়ও গেল। চলে যাওয়ার সময় মিধাত শেষবারের মতো আর তাকালো না নিবেদিতার দিকে। সে আর কোনো মায়া বাড়াতে চায় না। ওই মুখ তার স্বস্তির কারণ, আবার কষ্টেরও। কি দরকার আর মিছে মায়া বাড়িয়ে? ভালোবাসায় সবচেয়ে সত্য বলে যদি কিছু থাকে তবে তার নাম কষ্ট। সেই কষ্টকে মিধাত হাসি মুখে মেনে নিয়েছে। ভালোবাসার মানুষ ভাগ্যে না থাকলেও মনে থেকে যায় সারা জীবন। ওরা চলে যাওয়ার পর নিবেদিতা রুমে এসে বিছানায় শুলো। শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছে হঠাৎ। বালিশে মাথা রাখতে অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে গেল সে। বিউটি বেগম রুমে এসে দেখেন নিবেদিতা ফ্যানও ছাড়েনি, অমনি শুয়ে আছে। তিনি আর ডাকলেন না ওকে। ফ্যান ছেড়ে দরজা চাপিয়ে আবার চলে গেলেন। এয়ারপোর্ট থেকে নির্ণয় ফিরে এসে দেখে নিবেদিতা ঘুমাচ্ছে। সে গিয়ে পাশে বসলো। আলতো করে হাত বুলালো নিবেদিতার খোলা চুলে। গালে হাত বুলানোর পর নিবেদিতা ঘুম থেকে লাফিয়ে উঠল। নির্ণয় আশ্বস্ত করে বলল, আরে আমি রিল্যাক্স। নিবেদিতা স্থির হলো। নির্ণয়কে জড়িয়ে ধরার পর লম্বা শ্বাস নিয়ে বলল, ভয় পেয়ে গিয়েছিলাম। সরি জান, এখন ঠিক আছো? নিবেদিতাকে বুকের ওপর থেকে সরিয়ে চুল ঠিক করে দিচ্ছিল নির্ণয়। নিবেদিতা জিজ্ঞেস করল, ঠিক মতো পৌঁছেছিলেন সবাই এয়ারপোর্টে? হ্যাঁ। বিছানায় সে প্যাকেট দেখে নির্ণয় জিজ্ঞেস করল, এটা কি? ও, এটা মিধাত ভাইয়া দিয়েছিল আমাদের জন্য নাকি গিফট। ব্যস্ত ছিলাম তাই আর খুলে দেখা হয়নি। এখন খোলো। নিবেদিতা প্যাকেট খুলে দেখলো সাদা রঙের একটা সুন্দর গাউন। নির্ণয়ের জন্য সাদা শার্ট ও কালো প্যান্ট। নির্ণয় বলল, মেধাদের পছন্দ দারুণ, এই গাউনে তোমাকে বেশ মানাবে। নিবেদিতা গাউনের ভাঁজ খুলতেই একটা ভাঁজ করা কাগজ পড়ল বিছানার ওপর। গাউন রেখে নিবেদিতা কাগজটা হাতে নিল। নির্ণয় বুঝতে পেরেছে এটা মেধাতেরই কোনো চিঠি হবে হয়তো। যেহেতু কাগজটা গাউনের ভিতর ছিল, তার মানে এটা নিবেদিতার জন্যই লেখা। নির্ণয় দিয়ে বসা থেকে উঠে বলল, বাইরে থেকে এসেছি, শরীরে ধুলোমালা লেগেছে, আমি ফ্রেশ হয়ে আসি। নিবেদিতা কাগজের ভাঁজ খুলতে খুলতে মাথা নাড়ালো। কাগজের ভাঁজ খুলে দেখলো সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, নিবেদিতা প্রাণ, সাদায় তুমি শুভ্রতার প্রতীক। কাগজটা নিবেদিতা আবার জামা কাপড়ের সাথে প্যাকেটে রেখে ওয়ার্ড্রপের ভেতর রেখে দিল। রান্নাঘরে গিয়ে নির্ণয়ের জন্য কফি পানি এনে দেখে নির্ণয় বারান্দায় চেয়ারে বসে আছে। কফির মগটা এগিয়ে দিয়ে নিবেদিতা জিজ্ঞেস করলো, কি হয়েছে এত চুপচাপ? মন খারাপ? না তো। রাতের আধার সমগ্র পৃথিবীকে গ্রাস করে নিয়েছে। বারান্দায় কোনো লাইট নেই। চাঁদের আলোতে বারান্দা এখন আলোকিত। চাঁদের আলো এলেও দূরের বিল্ডিং থেকে বারান্দা স্পষ্টভাবে দেখা সম্ভব নয়। তাই চট করেই নিবেদিতা নির্ণয়ের গলে বসে পড়ল। গলা জড়িয়ে ধরে নাকে নাক ঘষে বলল, চিরকুটটা প্যাকেটেই আছে, দেখে নিয়েন। আমি কেন দেখব? ও তো আমার জন্য লেখেনি, তোমার জন্য লিখেছে। এনিওয়েজ, তুমি কি ভাবছো এই সামান্য কারণে আমি রাগ করেছি? তাই তো ভেবেছিলাম। ভুল ভেবেছো তুমি। আমি রাগ করিনি, মনও খারাপ না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত। নিবেদিতা মেয়েকে রাগ দেখিয়ে বলল, আপনি খুবই বাজে। অভদ্র হয়েছে আমি তোমার প্রেমে। নিবেদিতা নির্ণয়ের মুখ চেপে ধরে বলল, চুপ। চুপ করতে রাজি আছি, যদি ঠোঁটে ঠোঁট রাখো। ধুর, চলে যাচ্ছি আমি। নির্ণয় হাত টেনে ধরল নিবেদিতার। কফির মগ ফ্লোরে রেখে দুহাতে নিবেদিতাকে জড়িয়ে ধরে বলল, চলে যাচ্ছে মানে কি? কোথাও তোমাকে যেতে দিলে তো? নিবেদিতা লজ্জায় দৃষ্টি নত করে রেখেছে। নির্ণয় ওর দুগালে হাত রাখলো। আবারও সে অজানা ভয় অনুভূতি হচ্ছে নিবেদিতার। তবে এবার আর নির্ণয় নিবেদিতার ঠোঁটে নয়, কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। নিবেদিতার মাথাটা বুকের উপর রেখে বলল, সারা জীবন এভাবে আমার বুকে থেকে যেও নিবেদিতা। ভালোবাসা দিয়ে আমাকে বাঁচিয়ে রেখো। তোমায় ছাড়া আমার পূর্ণতা নেই, আমি শূন্য। আপনাকে পূর্ণতা দেওয়ার জন্য আপনার নিবেদিতা চিরকালে এভাবেই থেকে যাবে, আপনার আদরে, ভালোবাসা এবং আপনার বুকে। ভালোবাসি আপনাকে। ভালোবাসি নিবেদিতা।